দেখো, এর আগের দিন আমরা সেলের প্রথম ক্লাসটা করেছিলাম এবং খুব অল্প অংশই আমাদের আলোচনা হয়েছিল। আজকে সেই অর্থে সেকেন্ড ক্লাস আমরা পড়েছিলাম অ্যান ওভারভিউ অফ সেল এই পর্যন্ত। ঠিক আছে, দেখো নেক্সট যে টপিক গুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে প্রোক্যারিওটিক সেলস। আর দেখো, প্রোক্যারিওটিক সেলস, তাহলে আমরা দেখো, দে হ্যাভ নো মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অ্যান্ড অর্গানেলস। They include bacteria, blue-green algae, mycoplasma, and PPLO, মানে pleuropneumonia-like organisms. They are regularly, they are generally smaller and multiply more rapidly than eukaryotic cells. And they vary in shape and size. As for example, bacteria have four basic shapes: Bacillus, Coccus, Vibrio, and Spiral. দেখো, একটা প্রোক্যারিওটিক সেলের সঙ্গে ইউক্যারিওটিক সেলের মেজর ডিফারেন্স যে জায়গায়, সেটা হলো তাদের যে ক্যারিয়ন বা নিউক্লিয়াস। তাদের নামেই পাচ্ছি আমরা, প্রো মানে প্রিমিটিভ টাইপের, ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, মানে যাদের প্রিমিটিভ টাইপের নিউক্লিয়াস রয়েছে। আর ইউ মানে ট্রু, মানে আদর্শ, যাদের ট্রু নিউক্লিয়াস রয়েছে। এই তো বিষয়। তাহলে ট্রু নিউক্লিয়াস মানে কি? যে একটা নিউক্লিয়াসের মধ্যে যে চারটে অংশ থাকার কথা সেই চারটে অংশ রয়েছে। মানে নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে, নিউক্লিয় প্লাজমা রয়েছে, একটা নিউক্লিয় লাস রয়েছে, আর রয়েছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন ফাইবার। এই তো চারটে কম্পোনেন্ট থাকে। তো সেখানে এই ট্রু নিউক্লিয়াসটা যেখানে রাখে সেটাকে আমরা ইউক্যারিওটিক সেল বলি। এছাড়াও প্রোক্যারিওটিক সেলের সঙ্গে ইউক্যারিওটিক সেলের বিস্তর ডিফারেন্স আছে, ফারাক আছে। এখন বিষয় হলো, এই যে ধরো প্রোক্যারিওটিক সেলের মেন যে ক্যারেক্টারিস্টিক্স যেগুলো এনসিআরটি নিচ্ছে, তার মধ্যে প্রথম হলো যে সেখানে মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস অ্যাবসেন্ট। দেখো, আমরা আগের দিন দেখছিলাম সেল টু বি সেল, সেলকে সেল হতে গেলে চারটে ক্রাইটেরিয়া রয়েছে। তার মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল রাইবোজোম থাকা। আর রাইবোজোম মেমব্রেন লেস স্ট্রাকচার। দুটো সেল অর্গানেলস হয় যারা মেমব্রেন লেস, একটা রাইবোজোম, একটা সেন্ট্রোজোম। তো সেন্ট্রোজোম তো প্রাণী কোষের জন্য, ইউক্যারিওটিক কোষের জন্য অর্থাৎ রাইবোজোম সবার থাকে। তো ব্যাকটেরিয়াও থাকতে পারে, কারণ মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল নয় এরা। এছাড়া বাকি যে সমস্ত মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল রয়েছে ইউক্যারিওটিক সেলে, তা প্রোক্যারিওটিক সেলে একটাও নাই। মানে মাইটোকন্ড্রিয়া, প্লাজমিড, গলগি বডি, রাইবোজোম, রাইবোজোম না, লাইসোজোম, আরো আরো যা যা আছে, তা একটাও নেই। তো সেটা এখানে বলা আছে যে কোনো মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার নাই। ওকে, মানে অর্গানেলস নাই। এখানে উদাহরণ হিসেবে আমরা কাকে আগে পড়বো? ব্যাকটেরিয়াকে পড়বো। আর কি ব্যাকটেরিয়াকে পড়বো? ব্লু গ্রিন অ্যালগি মানে সায়ানো ব্যাকটেরিয়াকে পড়বো। মাইকোপ্লাজমা, যাদের স্মলেস্ট সেল হিসেবে আগের দিন দেখছিলাম, সেই মাইকোপ্লাজমাকে পড়বো। এবং পিপিএলও, প্লিউরোনিউমোনিয়া লাইক অর্গানিজমকে পড়বো। দেখো, পড়া বলতে এখানে মেইনলি ব্যাকটেরিয়া নিয়েই আলোচনা হবে, আর অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে না। কিন্তু প্রোক্যারিওটিক সেল বলতে আমরা কাদেরকে পড়ছি সেটা জানার জন্য এখানে জাস্ট এক্সাম্পল গুলো আছে। এর বেশি কিছু নাই, মানে জাস্ট ব্যাকটেরিয়ার বা প্রোক্যারিওটিক সেলের গঠন দেওয়া আছে। তো সেটা আমরা ডিটেলসে দেখবো, নেক্সট টপিকই রয়েছে। আর কি, ইউক্যারিওটিক সেলের থেকে এরা অনেক ছোট এবং অনেক তাড়াতাড়ি এরা মাল্টিপ্লাই করে। যেখানে একটা ইউক্যারিওটিক সেল, ধরো ইস্ট, ইস্টের ক্ষেত্রে সবচেয়ে কম সময় রয়েছে, সেটা হলো 90 মিনিটস, 90 মিনিট টাইম লাগে মোটামুটি ইস্ট, যেটা একটি ফাঙ্গাই এবং ইউক্যারিওটিক সেল। মানুষের সেখানে লাগছে 24 আওয়ার্স একবার সেল ডিভিশনে। আর সেখানে ব্যাকটেরিয়া লাগছে মাত্র 19 থেকে 24 মিনিট। বোঝা গেল?
তাহলে যে কোনো ইউক্যারিওটিক সেলের থেকে ব্যাকটেরিয়াতে মানে প্রোক্যারিওটিক সেলে অনেক কম সময় লাগে, মানে র্যাপিডলি মাল্টিপ্লাই করে এরা। আর সেই জন্যই মাল্টিপ্লাই রেটটা আমরা দেখলেই বুঝতে পারবো যে কত তাড়াতাড়ি কোনো একটা সাবস্ট্রেটামের মধ্যে তারা গ্রো করে যেতে পারে। কারণ প্রতি 19 মিনিট 20 মিনিটে যদি রাউন্ডে ধরি, তাহলে 20 মিনিটের দুটো হলো, তারপরে 20 মিনিটে চারটে হলো, তারপর মিনিটে আটটা হলো। তো এইভাবে তো ডবলটা হচ্ছে না, মাল্টিপ্লাই হচ্ছে। সুতরাং তাদের সংখ্যাটা কিন্তু ব্যাপক হারে বেড়ে যায় খুব কম সময়ের মধ্যে। আর বলেছে 4 ধরনের শেপ আছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে ব্যাসিলাস মানে যারা লম্বা আর কি, হ্যাঁ, রড লাইক স্ট্রাকচার ব্যাসিলাস, রয়েছে কক্কাস গোল গোল, রয়েছে ভিব্রিও কমা শেপে, আর স্পাইরাম মানে একটু স্প্রিং এর মতো। এই 4টে শেপ রয়েছে, ঠিক আছে। তো এছাড়া ইলাবোরেটলি এখানে কিছু দেওয়া নাই, সুতরাং আমরাও এনসিআরটির বাইরে এখানে ইলাবোরেটলি পড়ার দরকারও পড়বে না, শেপ নিয়ে এটুকু জানলেই চলবে। ওকে, নেক্সট শুরু হচ্ছে যে প্রোক্যারিওটিক সেলের বিভিন্ন সেল অর্গানেলস, হ্যাঁ, এইসব নিয়ে আলোচনা। দেখো সেখানে সেল এনভেলপ এবং বিভিন্ন রকমের যে অর্গানেলস বলতে যা বোঝায় আর কি, সেগুলোকে নিয়ে এখানে আলোচনা করা আছে। আমরা পরপর একটার পর একটা আগে একটু দেখতে যাই, তারপরে আমরা এনসিআরটি লাইন বাই লাইন আসছি, ঠিক আছে। দেখো, একটা প্রোক্যারিওটিক সেল সে যে কেউ হতে পারে, কিন্তু মেনলি আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হলো ইউব্যাকটেরিয়া বা ব্যাকটেরিয়া, মানে ট্রু ব্যাকটেরিয়া যারা। কারণ আর কি ব্যাকটেরিয়া যারা পুরোনো দিনের ব্যাকটেরিয়া, তারাও কিন্তু এই দলেই রয়েছে। তাহলে সেক্ষেত্রে ইউব্যাকটেরিয়া মানে ট্রু ব্যাকটেরিয়া নিয়ে আমরা আলোচনা করব। তো একটা ব্যাকটেরিয়ার টোটাল স্ট্রাকচারে আমরা 3টে জিনিস পাবো সেল এনভেলপে। সেল এনভেলপ মানে হলো যেটা তাকে ঘিরে আছে, সেলের বাইরের দিকে যে কাভারিং আছে সেই কাভারিং কে বলা হচ্ছে সেল এনভেলপ। তার মধ্যে আমরা প্রথমেই পাচ্ছি স্লাইম লেয়ার, যেটাকে গ্লাইকোক্যালিক্সও বলা হবে, যেটাকে ক্যাপসুলও বলা হবে। এরপর পাবো আমরা সেল ওয়াল, আর তারপর পাবো সেল মেমব্রেন। ওকে, এই 3টে এনভেলপকে আমরা পাবো। তাহলে একটা ব্যাকটেরিয়া সেল যদি ধরো এটা তার সেল ওয়াল হয়, এটা তার সেল ওয়াল হয়, ঠিক আছে, তাহলে তার বাইরের দিকে একটা কোটিং রয়েছে যেটাকে আমরা বলছি স্লাইম লেয়ার, যেটাকে আমরা বলছি স্লাইম লেয়ার। ওকে, তাহলে এটাকে আমরা বলছি সেল ওয়াল, এটা হলো সেল ওয়াল, আর এটা বলছি আমরা যে স্লাইম লেয়ার। ওকে, এবার দেখো স্লাইম লেয়ারের যে ব্যাপারটা রয়েছে সেটা হলো আমরা যদি এনসিআরটি অনুযায়ী দেখি, তাহলে সেখানে দেখো ইট ইজ দ্য কেমিক্যালি কমপ্লেক্স প্রোটেক্টিভ কাভারিং। টোটাল এনভেলপকে বলা হচ্ছে, টোটাল এনভেলপকে বলা হচ্ছে প্রোটেক্টিং কাভারিং। ইট মেড আপ অফ 3 tightly bound layers. First of all, glycocalyx outer layer, its composition and thickness vary in different bacteria. It may be slime layer মানে loose sheath or capsule মানে thick and tough। মানে ওভারঅল স্লাইম লেয়ার এবং ক্যাপসুল এই দুটোকে একত্রে বলা হয়েছে তোমার গ্লাইকোক্যালিক্স। সেই জন্য 3টে টার্ম কি আমাদের দেখে রাখতে হবে। যদি গ্লাইকোক্যালিক্স যদি লুজলি অ্যারেঞ্জড হয়, তাহলে সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে স্লাইম লেয়ার, আর যদি টাইটলি হয় তখন তাকে বলা হচ্ছে ক্যাপসুল। তার মানে ওভারঅল এই যে বিষয়টা, এটা লুজলি অ্যারেঞ্জড হতে পারে এবং টাইটলি অ্যারেঞ্জড হতে পারে, এবং এটা গ্লাইকোপ্রোটিন ইন নেচার, মানে যেখানে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এই দুটো জিনিস রয়েছে, ঠিক আছে। এবার বিষয় হলো এই স্লাইম লেয়ারটা থাকার কি প্রয়োজনীয়তা রয়েছে। দেখো এই স্লাইম লেয়ারটা প্রথমত তাদের প্রোটেকশন দিচ্ছে, নো ডাউট প্রোটেকশন দিচ্ছে।
সেকেন্ডলি এটা আরেকটা কাজ করতে পারে, সেটা হলো যে কিছু সময় ব্যাকটেরিয়াকে নিউট্রিয়েন্ট সাপ্লাই করতে পারে, ঠিক আছে, পুষ্টি দ্রব্য সাপ্লাই করতে পারে। তৃতীয় বিষয় হলো এই স্লাইম লেয়ার ক্যাপসুলে কনভার্ট হয়, হতে পারে, সবার জন্য না। মানে কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা স্লাইম লেয়ারকে ক্যাপসুলে কনভার্ট করাতে পারে, এবং তাদেরকেই আমরা অ্যাকচুয়ালি মারতে পারি না। দেখো আমরা প্রতিনিয়ত আমরা জানি সমস্ত জায়গায় মাইক্রোবসরা রয়েছে, মাইক্রো অর্গানিজমরা রয়েছে। তাহলে আমি আহ যখন হাত না ধুয়ে খাবার খাচ্ছি, তখন তো প্রচুর জার্মস যাচ্ছে, মানে ব্যাকটেরিয়া তো আছেই তার মধ্যে যাচ্ছে। আমরা যখন ভালো করে হাত ধুই, তখন ডেটল বা স্যাভলনের এডে 99.99% একটা গ্যাপ কিন্তু রেখে দেয়। এখন তো আবার 100 মেরে দিচ্ছে কেউ কেউ, যাই হোক। তো ওই যে 99%, 99.99%, এই যে একটা সামান্য গ্যাপ রাখা হচ্ছে, এই এই গ্যাপটা কিন্তু বিশাল। ঠিক আছে, মানে এটাতেই প্রচুর জিনিসপত্র আছে আর কি। ওটা একটা বলতে পারো আইনের একটা ফাঁক। হ্যাঁ, যে আমরা বলছি না যে 100% জীবাণু মুক্ত করে। তো আমরা আমাদের খাবারের সঙ্গে প্রতিনিয়তই, এবং হাওয়া খাওয়ার সময়ও, হাওয়াও খাওয়া যায়, হ্যাঁ, হাওয়া খাওয়ার সময়ও কিন্তু আমরা প্রচুর মাইক্রোবসকে খেয়ে ফেলছি। তাহলে ওভারঅল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যে ব্যাকটেরিয়ারা আমাদের মুখের মধ্যে আসছে, তারা লাইসোজাইমকে ফেস করছে তাদের ডিফিকাল্টি লেভেলে, কারণ লাইসোজাইম সেল ওয়ালকে ব্রেক করতে পারে, দেখাচ্ছি আমরা। এছাড়াও যখন জল গিলে ফেললাম, তাহলে পেটের মধ্যে মানে স্টমাকের মধ্যে ইসিএল রয়েছে, সেখানে আবার লাইসোজাইম রয়েছে। তাহলে বিভিন্ন জায়গায় কিন্তু জীবাণু ধ্বংস করার উপাদান রয়েছে আমাদের। যদি আমরা আমাদের কথাই ভাবি, সেক্ষেত্রে ব্যাকটেরিয়া তখন বিপদে পড়ে যাবে। আমরা সুস্থই থাকি বেশিরভাগ দিন, অসুস্থ হই কম দিন। তার মানে আমরা রেগুলার বেসিসে মেরেই চলেছি, কিন্তু কখনো কখনো মারতে পারি না। কারণ কেউ কেউ স্লাইম লেয়ারটাকে ক্যাপসুলে কনভার্ট করতে পারে। আর যদি ক্যাপসুলে কনভার্ট করে ফেলে, কারণ ক্যাপসুল তৈরি জিন লাগবে, যে কেউ পারবে না। মনে আছে যখন ওই বৃত্তের পরীক্ষা পড়েছিলেন ক্লাস 12-এ? হ্যাঁ, তখন ওই 2 আর 3 এর একটা ব্যাপার পড়েছিলেন না, রাফ আর স্মুথ এর ব্যাপার পড়েছিলেন। সেখানে ডিপ্লোকক্কাস নিউমোনি কক্কাস, একটি ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছিল যারা ইঁদুরে নিউমোনিয়া রোগ তৈরি করে। নিয়ে গোটা প্রসেসটা ছিল। তারপরে অ্যাভেরি ম্যাগলিওড ম্যাকার্ডির পরীক্ষা ছিল পরে পরে। তো সেখানে ক্যাপসুল তৈরি করতে পারে না পারে না সেটা বিষয় ছিল, কারণ ক্যাপসুল তৈরি জিন লাগবে, আর যেটা সবার কাছে নাই। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যাদের ক্যাপসুল তৈরি জিন আছে, তারা ক্যাপসুলে কনভার্ট করতে পারে, স্লাইম লেয়ারটাকে ক্যাপসুলে কনভার্ট করতে পারে। আর তাদেরকে আমরা মারতে পারবো না। তার মানে তারা আমাদেরকে মারতে না পারলেও অ্যাটলিস্ট অ্যাটাক করবে, এবং তাদের জন্য আমাদের রোগ হবে। তো সেই ক্যাপসুল তৈরি করতে পারা যে ব্যাকটেরিয়া গুলো, তাদেরকে মারার জন্য আমাদের অন্য অস্ত্র বেছে নিতে হয়, লাইক প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। ওকে, তাহলে ক্যাপসুলটা অবভিয়াসলি তাদের ক্ষেত্রে একটা বিশাল প্রোটেকটিভ মেজার। তো স্লাইম লেয়ারটাকে কেউ কেউ ক্যাপসুলে কনভার্ট করে দেয়, এটা হলো মেন বিষয়। কারণ আমরা যখন ডটেড লাইন দিলাম, তখন আমরা অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম স্লাইম লেয়ার। আর যখন আমরা লাইনটাকে কন্টিনিউ করলাম, তখন আমরা সেটাকে ক্যাপসুল বলতে চাইছি। আর এই দুটোকে এখন মানে একসঙ্গে গ্লাইকোক্যালিক্স বলা হয়, বাইরের কোটিংটাকেই গ্লাইকোক্যালিক্স বলা হয়। তো সেটা হতে পারে স্লাইম লেয়ার, আর হতে পারে ক্যাপসুল। বোঝা গেল? এই মোটামুটি গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, এই মোটামুটি ইনফরমেশন স্লাইম লেয়ারকে নিয়ে। এরপর সেল ওয়াল, যেটা ভীষণ ভীষণ মানে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য এবং ব্যাকটেরিয়ার জন্য। ঠিক আছে, কেন? তার কারণ এই যে সেল ওয়ালের যে কম্পোজিশন, সেটা খুব স্পেশাল ব্যাকটেরিয়ার জন্য, মানে অন্যান্য জায়গায় পাওয়া যায় না। আর সেই কম্পোজিশনে থাকছে পেপটাইডোগ্লাইক্যান, পেপটাইডোগ্লাইক্যান, অথবা এর নাম রয়েছে মিউরিন, অথবা মিউকো পেপটাইড। ওকে, এই পেপটাইডোগ্লাইক্যানটা অন্য কিছু না, এটা হলো এক ধরনের অ্যামিনো সুগার। মানে এখানে অ্যামাইনো অ্যাসিড আছে আর সুগার আছে, মানে এখানে প্রোটিন আছে আর কার্বোহাইড্রেট আছে। ঠিক আছে, অ্যামিনো সুগার মানে তাই বোঝায়। তাহলে ব্যাকটেরিয়ার সেল বলে কি আছে, এটা খুব স্পেশাল জিনিস।
কার সেল ওয়ালে কি আছে আমরা সেল ওয়াল পড়ো, যখন সেল ওয়াল পড়বো না, যখন আমরা ইউক্যারিওটিক সেলে গিয়ে সেল ওয়াল পড়বো না, তখন সবাই একবার জিস্ট করে দেবো যে প্ল্যান্টের সেল ওয়ালে কি আছে, ফাঙ্গাইয়ের সেল ওয়ালে কি আছে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি আছে, সেটা এক জায়গায় করে দেবো। ঠিক আছে, এখন পেপটাইডোগ্লাইকেন যেটা হলো অ্যাকচুয়ালি অ্যামিনো সুগার, মানে এখানে এখানে কার্বোহাইড্রেট আছে, কার্বোহাইড্রেটকে জেনারেলি আমরা সুগার বলি, কার্বোহাইড্রেট আছে, আর দু ধরনের কার্বোহাইড্রেট এখানে আছে, একটা হলো ন্যাগ, একটা হলো ন্যাম। দেখো এনসিআরটি অনুযায়ী যদি আমরা যাই, সত্যি কথা বলতে ডিটেলসটা আমরা পাবো না, কিন্তু আমরা যেহেতু এগ্রিকালচারের ব্যাপারটাও ফোকাসে রাখছি এবং এইটুকু না জানলে সেল ওয়াল বুঝতে অসুবিধা হবে, সেই জন্য আমরা সেল ওয়ালের এইটুকু জায়গাকে কিন্তু একটু ইলাবোরেটলি দেখবো, তারপরে আবার এনসিআরটি তে ফিরে আসবো, জায়গা অনুযায়ী ঠিক এরকম করতে হবে, নাহলে কিন্তু হবে না, বোঝা যাবে না। তাহলে দুটো টাইপের সুগার রয়েছে, একটা হলো এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন, আর একটা হলো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন আর একটা হলো এন অ্যাসিটাইল মিউরামিক অ্যাসিড, মিউরামিক অ্যাসিড। ওকে, এই দুই ধরনের সুগার রয়েছে, মানে কার্বোহাইড্রেট রয়েছে, এবং সেটা কি রকম, সেটা হলো ধরো এটা হলো ন্যাগ, মানে অ্যাসিটাইল গ্লুকোসামাইন, আর এটা হলো ন্যাম। আবারও আছে ন্যাগ, মানে ন্যাগ আর ন্যামের রিপিটেটিভ বেস সিকোয়েন্স আছে। ঠিক আছে, তাহলে এটা হলো আবার ন্যাগ, নেক্সট আবারও ন্যাম, এক্সো সুগার ন্যাম, তারপরে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম, এরকম করে চেনটা কন্টিনিউ চলছে। এটা কিন্তু শুধু সুগার, আর যার মাঝে অবভিয়াসলি যা থাকার কথা সুগারের বাইন্ডিং এ, সেটা হলো গ্লাইকোসাইডিক বন্ড, তো এখানে গ্লাইকোসাইডিক বন্ড আছে। এবার ধরো এটা যেমন একটি বিষয়, তেমন এটাতে একটা লাইন দিলাম, এরকম লাইন আছে 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 আছে, তো ডিপেন্ড করছে থিকনেস কতটা, আর সেটা ডিপেন্ড করছে গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তার উপর তার সেল ওয়ালের থিকনেস ডিপেন্ড করছে। ওকে, তাহলে আমরা একটা লাইনকে দেখছি যেখানে সুগারের পলিমার রয়েছে, মানে ন্যাগ আর ন্যামের পলিমার রয়েছে, এটি একটি হেটারো স্যাকারাইড, মানে ওই যে পলিস্যাকারাইডের দুটো ভাগ হয় দেখবে, হোমোস্যাকারাইড আর হেটারোস্যাকারাইড, এটা হেটারোস্যাকারাইড, কারণ যখন আমরা আমরা যখন গ্লাইকোজেনকে বলছি তখন শুধুই গ্লুকোজের পলিমার, আমরা যখন স্টার্চকে বলছি শুধুই গ্লুকোজের পলিমার, যখন আমরা সেলুলোজকে বলছি তখন শুধুই গ্লুকোজের পলিমার, তাহলে তারা হোমোস্যাকারাইড। আর এই যে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম ন্যাগ হেটারোস্যাকারাইড, দু ধরনের সুগার রয়েছে, সেটা আমরা বায়োমলিকুলস থেকে পড়বো। এটা একটা চেন, তাহলে সেম চেনে রয়েছে কারা, সুগার, সেম চেনে রয়েছে সুগার। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় হলো যে তাহলে এরকম আরেকটা চেন আঁকি আমরা। ঠিক আছে, তাহলে এরকম আরেকটা চেন আমরা আঁকছি, যেখানে আমরা ইচ্ছা করি ন্যাম দিয়ে শুরু করলাম, তুমি ন্যাক দিয়ে শুরু করতে পারো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে ওই একই ন্যাগ আর ন্যামের রিপিটেটিভ বেস সিকোয়েন্স রয়েছে, তাহলে এরকম করে ন্যাগ ন্যাম ন্যাগ ন্যাম করতে হবে। ওকে, এরকম করে রয়েছে। এবার দেখো আমরা তো এখানটাতেই পড়ে আছি না সুগার, আমরা তো কোনো অ্যামিনো ব্যাপারটা দেখিনি, তার মানে এই সুগারের সঙ্গে অ্যামাইনো অ্যাসিড যুক্ত আছে, ন্যাগের সঙ্গে একটা, দুটো, তিনটে, চারটে অ্যামাইনো অ্যাসিড ঝুলছে 2 নম্বর কার্বন পজিশন থেকে, এটা 1 নম্বর কার্বন পজিশন, এটা 2 নম্বর কার্বন পজিশন, তাই 2 নম্বর কার্বন পজিশন থেকে চারটে অ্যামাইনো অ্যাসিড ঝুলছে। অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় আমরা সবাই জানি, তাহলে এখানে অ্যামিনো সুগারের মানেই এটা আমরা বলতে চাইছি যে এটা অ্যাকচুয়ালি সেই অর্থে গ্লাইকোপ্রোটিন, মানে গ্লাইকোপ্রোটিন মানে আমরা কি বুঝি, যে সেখানে কার্বোহাইড্রেট আছে, গ্লাইকো মানে কার্বোহাইড্রেট আর প্রোটিন মানে প্রোটিন, তো এখানে গ্লাইকোপ্রোটিন না বলে কি অ্যামিনো সুগারই বলা হয়। ঠিক আছে, তাহলে আবারও বলছি, ন্যাগের সঙ্গে ঝুলছে চারটে অ্যামাইনো অ্যাসিড,
অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে কোন বন্ধনের দ্বারা যুক্ত হয়? পেপটাইড বন্ড। আমরা জানি প্রোটিনের ক্ষেত্রে প্রাইমারি স্ট্রাকচারে পেপটাইড বন্ড দেখা যায়। তাহলে এখানে বন্ডের নাম দিয়েছি সেম চেনে গ্লাইকোসাইডিক বন্ড। এখানে 2 নম্বর কার্বন থেকে, ন্যাগের 2 নম্বর কার্বন থেকে ঝুলছে 4টে অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে, কোথাও কোথাও 5টা দেখানো হবে, অত জটিলতায় গেলাম না, তো নেই। 4টে অ্যামাইনো অ্যাসিড ঝুলছে, তাদের নামও দেখানো হয়, মানে দরকার নেই। এইবার দেখো, এটা যেমন ন্যাগ, এটাও ন্যাগ। তাহলে এখান থেকেও আমরা একটা, দুটো, তিনটে, চারটে ঝোলাতেই পারি, কারণ ওটা সেই অর্থে 1 2 3 এইভাবে আছে। ঠিক আছে, চেনটা উল্টো দিকে আছে। তাহলে এখানেও ওই পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত। এইবার এদের 3 নম্বরের সঙ্গে 4 নম্বর ক্রস লিঙ্কেজ আছে, এর 4-এর সঙ্গে এর 3-এর ক্রস লিঙ্কেজ, আর সেই বন্ধনীয় অবভিয়াসলি পেপটাইড বন্ড, দুটো অ্যামাইনো অ্যাসিডের মাঝে বন্ডিং পেপটাইড বন্ড। তাহলে এখানে বন্ড যেগুলো ঝুলছে, যেগুলোতে পেপটাইড বন্ড, এখানে যে ক্রস লিঙ্কেজ রয়েছে 4 নম্বরের সঙ্গে 3 নম্বরের, এটাও পেপটাইড বন্ড। বুঝা গেল? যখন ছাদ ঢালাই হয়, ছাদ ঢালাই যখন হয়, তখন আমরা দেখেছি একটা খাঁচা বানাই না, এদিক ওদিক এদিক করে করে সব। তো সেরকম একটু মনে মনে ভাবো না, খাঁচা বানাচ্ছে, দেখো, তাই না? সেরকম একটা খাঁচা বানাচ্ছে। দেখো এই লাইনগুলো এক সেম লাইনে আছে কার্বোহাইড্রেট, আর ক্রস লাইনে আছে অ্যামিনো অ্যাসিড। তার মানে বিষয়টা ওভারঅল দাঁড়াবে এরকম, এরকম বিভিন্ন জায়গাতে এরকম জিনিসটা তোমাকে ভাবতে হবে মনে মনে, তাহলেই পেপটাইড ও গ্লাইকানের স্ট্রাকচার তুমি বুঝে যাবে। বোঝা গেল কি বললাম? এইরকম জিনিসটা আছে। এইবার এর থিকনেসটা ডিপেন্ড করছে সেটা গ্রাম পজিটিভ না নেগেটিভ। ক্লিয়ার? এটা হলো পেপটাইড ও গ্লাইকানের স্ট্রাকচার। এবার বিষয় হলো, এই যে আমরা অ্যান্টিবায়োটিক খাই না, যে দেখো আমরা আমরা আমাদের জ্বর জ্বালা হলে কি হয়, প্রথমে আমরা নিজেরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, সেই অপেক্ষাটা খুব একটা হয় না, কারণ আমার ধৈর্য খুব কম। ঠিক আছে, অপেক্ষাটা ধরো একবেলা করলাম, দিয়ে দেখলাম জ্বর আসছে, জ্বর কমছে না, ভাল লাগছে না, দিয়ে প্যারাসিটামল মারতে শুরু করে দিলাম। কারণ ডাক্তার তো আমরা নিজেরা প্রথমেই। হ্যাঁ, তো প্যারাসিটামল মারতে শুরু করে দিলাম, 500 হোক, 450 হোক, 1000 হোক, প্যারাসিটামল আমরা মারতে শুরু করলাম। এবার ধরো ট্রিটমেন্ট আমরা একদিন করলাম। ঠিক আছে, মানে প্যারাসিটামল 2 3টে করে খেতে পারি আমরা সারাদিনে, 3টে ম্যাক্সিমাম খেতে পারি। ও খেয়ে দেখলাম একদিন পর মনে হচ্ছে না, এই প্যারাসিটামল হবে না, তাহলে আবার ডাক্তারি ফলাই, ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিবায়োটিক দাও। হ্যাঁ, ওই 4টে অ্যান্টিবায়োটিক দাও। তো দোকানদার যদি আমাদের বারণও করে, এই 4টে দে হয়, একটা কোর্স আছে, বুঝছো, দূর, তুমি তো পয়সা কামাবার জন্য বলছো, সব কোর্স ফোর্সের ব্যাপার নাই, 4টে দাও তুমি আমাকে। এবার বাড়ি গিয়ে দেখলে খেয়ে কাজ হলো না, এবার তুমি স্যারেন্ডার করে দিলে, মানে আর নয়, আমার ডাক্তারি শেষ, এবার ডাইরেক্টলি খোঁজ বাগান। ঠিক আছে, এবার পড়ে গেলে গিয়ে আর ভুলেও বলবে না যে আমি আগে ট্রিটমেন্টটা করেছি আমার নিজের। হ্যাঁ, সেখানে তো আমি বলবো না, বকুনি খাবো। এবার ধরো সেখানে ডাক্তারবাবু আবারও একটি অ্যান্টিবায়োটিক লিখলেন, বাড়ি এলে যথারীতি খুশি হয়ে, এবার ডাক্তার দেখেছি এবার তো কমে যাবে। দেখা গেল 2টো অ্যান্টিবায়োটিক খেলে 2টো ডোজ খাওয়ার ফলেও কমলো না। এবার তো ডাক্তারবাবুকে গাল দিচ্ছ মনে মনে। তারপর দিন বা 2 দিন, একদিন পর আবার গেছো, যে ডাক্তারবাবু কি ওষুধ দিলেন, আমার তো কমছেই না, আমি তো দিন দিন দুর্বল হয়ে পড়ছি। ডাক্তার বললো আচ্ছা আচ্ছা, অত টেনশন নেবার কিছু নেই, আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, জেনারেলি চেঞ্জ করতে হয় না কেন সেটা আমি বলে দিচ্ছি। তো সেই ওষুধটা কেটে ধরে নাও আরেকটা অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে, কারণ ডাক্তারবাবু বুঝে গেছে ভেতরে কি হয়েছে কেসটা। এইবার যাওয়ার পর সেই ওষুধটা কিনে একটা ডোজ খেয়েই একদম চাঙ্গা, এইবার ডাক্তার ভালো ওষুধ দিয়েছে। এখন এই সবের মধ্যে গল্পটা কি হলো, কি জায়গায় কোন কাজটা হলো ভেতরে? অ্যাকচুয়ালি অ্যান্টিবায়োটিক যেটা করে সেটা হলো এটা ভেঙে দেয়, মানে ন্যাক আর ন্যামের মাঝে যে গ্লাইকোসাইডিক বন্ড সেটা ভাঙতে পারে, এটা অ্যান্টিবায়োটিকের কাজ। দেখো একটা লোকের যার একটাই ঘর, এটাই বাড়ি, তার যদি দেওয়ালটাই ভেঙে দেয় আর কি থাকলো, সে তো গেল, তাই না? তাহলে দেওয়াল ভেঙে দিলেই সব শেষ। আর অ্যান্টিবায়োটিক ঠিক এই কাজটাই করে, দেওয়াল ভেঙে দেয়। বোঝা গেল কি বলছি? তাহলে এবার বিষয় হলো, তাহলে প্রথম থেকে আবার গল্পটা বলুন কেন হচ্ছিল না। দেখো, প্যারাসিটামল যেটা করে, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে জ্বর আসে কেন, ভালোর জন্য। জ্বর আসা ভালো, কারণ জ্বর আসা মানে কি, বডি একবার টেম্পারেচার বাড়িয়ে দেখতে চাইছে যে দেখি মারতে পারি কিনা। খাবার গরম করে খাই তো, কি শুধু টেস্টের জন্য না, জীবাণু ধ্বংস করার জন্য খাবারটাকে গরম করে খেতে হয়। তাহলে কারণ সেখানে জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে,
তাহলে আমার বডিও তো ফিজিওলজিটা জানে, বোঝে কি হয়েছে ব্যাকগ্রাউন্ডে, সেটা অন্য কথা। ওর টেম্পারেচার বাড়িয়ে দেখছে, দেখি মারতে পারি কিনা একবার। আর আমরা কি করি, আমরা জ্বরটাকে কমাতে চেষ্টা করছি, পিছনের সমস্যাটাকে নয়। কিন্তু জ্বরটা কমিয়ে তুমি রাখতে পারবে না তো, কারণ পিছনে সমস্যাটা তো আছে। তা সমস্যাটাকে নির্মূল করতে হবে। জ্বরটা তো ভালোর জন্যই এসেছিল, জ্বরটা সেই জ্বরটা ভালোর জন্যই এসেছিল। বোঝা গেল কি বলছি? তার মানে দাঁড়ালো যে এখানে প্রথম যখন অ্যান্টিবায়োটিক আমরা খেয়েছিলাম না, তখন আমরা মারতে পারিনি। কেন? নাহলে প্রথম দুটো তিনটে রোজেও কাজ হতো, দোকান থেকে আনা চারটে ওষুধেও কাজ হতো, টেম্পোরারি। হলো না কেন? কারণ এই ব্যাকটেরিয়া নিজেই সেই অ্যান্টিবায়োটিকটা তৈরি করতে পারে। অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে মারে, তৈরি হয় কোথা থেকে? ব্যাকটেরিয়ার কাছ থেকে তৈরি হয়। যে যেটা করতে পারে তৈরি, তাকে দিয়ে মারা যায় না। সে তাকে দিয়ে সেটাকে মারা, মানে সেটাকে দিয়ে তাকে মারা যায় না। আমরা দুটো জায়গা থেকে অ্যান্টিবায়োটিক পাই। একটা হলো ফাঙ্গাই, সেই আলেকজান্ডার ফ্লেমিং এর ওয়ান্ডার মেডিসিন, হ্যাঁ, পেনিসিলিয়াম নোটেটাম থেকে পেনিসিলিন আবিষ্কারের যে গল্প, আমরা ফাঙ্গাই থেকে পাই অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে মারতে পারে। আর ব্যাকটেরিয়া নিজের কাছ থেকেই পাই আমরা অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে নিজেকেই মারতে পারে। এবার সেটা আমরা আসছি প্লাজমিড যখন পড়াবো তখন বলবো। সেখানে ধরো আমি কথাই বলছি, এই অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে, অ্যাম্পিসিলিন তৈরি করতে পারে একটা প্লাজমিড। অ্যাম্পিসিলিন দিয়ে একে মারা যাবে না, একে অ্যাম্পিসিলিন বাদ দিয়ে অন্য কিছু দিয়ে মারা যাবে। সেটা অ্যামোক্সিসিলিন হতে পারে, সেটা নিওমাইসিন হতে পারে, টেট্রোমাইসিন হতে পারে, যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। কিন্তু একে অ্যাম্পিসিলিন দিয়ে মারা যাবে না, কারণ ও তো নিজেই তৈরি করতে পারে। এবার ভুলটা কোথায় হয়েছিল, তুমি যখন দোকানে গিয়ে বলেছিলে সস্তার ওষুধ খুঁজছিলে আর চারটে নিয়ে এসেছিলে, তখন হয়তো সেখানে অ্যাম্পিসিলিনই ছিল। এ তো ছিল না যে কচুটা তুই আমার করতে পারবি, কিছুই করতে পারবি না তুই আমার, কারণ আমি নিজেই তৈরি করতে পারি। বোঝা গেল? সেই জন্য দুটো ডোজ খেয়ে আমার কাজ হলো না, নিজের ট্রিটমেন্ট ফেল করে গেল। এরপর তুমি তো লুকিয়ে গেছো ডাক্তারবাবুর কাছে কেসটা। যখন তোমাকে গিয়ে ট্রিটমেন্ট করেছে, তোমাকে তো ওই অ্যাম্পিসিলিন গ্রুপেরই একটা ওষুধ দিয়ে দিয়েছে, ঠিক আছে। যদি ওরকম হয় না, কিন্তু আমি বলছি কি হয় এখন। এবার তুমি এসছো, খেয়েছো, কাজ হয় না, ডাক্তারবাবুকে গাল দিয়েছো। এরপর সেকেন্ড টাইম যখন ডাক্তারবাবুর কাছে গেছো না, ডাক্তারবাবু তো বুঝে নিয়েছে কেসটা কি। ডাক্তারবাবু তখন অ্যাম্পিসিলিনের পরিবর্তে অন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে। এবার এক ডোজেতেই প্রথম কাজ শুরু, কারণ এবার তো মারতে শুরু করে দিয়েছে। এটা হলো ব্যাকগ্রাউন্ডের গল্প। তাহলে আমরা কি একটা জ্বর জ্বালার জন্য বারবার ডাক্তারবাবুর কাছে যাবো? না, যাবো না, কারণ ডাক্তারবাবু এতটা অজ্ঞ নয় বিষয়টাতে। এখন কি হয় যে দেখবে একটু যখন জ্বর আসবে, যদি দেখার মতো ক্ষমতা থাকে, পরিস্থিতি থাকে, তাহলে অ্যান্টিবায়োটিকের একবার যে কম্পোজিশন আছে একবার দেখার চেষ্টা করবে, দেখবে একটা অ্যান্টিবায়োটিক নেই, মানে একাধিক টাইপের অ্যান্টিবায়োটিক একসঙ্গে যোগ করা আছে। কারণ প্রতিটা যদি আলাদা আলাদা গ্রুপের অ্যান্টিবায়োটিক থাকে, তাহলে কে ঢুকেছে এখন বুঝে মারতে মারতে তো প্রচুর টাইম লেগে যাবে, তাই চেঞ্জ করতেই থাকবে নাকি। আর অ্যান্টিবায়োটিক কোর্স আছে, উল্টো পাল্টা করলে হবে না। আমি যদি ধরো, আমি কথাই বলছি, ধরো 15টা ট্যাবলেট আমাকে খেতে হবে। আমরা জেনারেলি কি করি, 5টা খেয়ে জ্বর থেমে গেল, আমার ওষুধও বন্ধ হয়ে গেল, পরে ওষুধগুলো আমরা ফেলে দিই, এক্সপায়ার করে যায়, ফেলে দিই। আর এটা মারাত্মক ইস্যু, সেটা হলো এই 5 দিন খেয়ে বন্ধ করে দিলাম, মানে তুমি আপাতত তাকে ভাবছো যে মেরে দিলে, কিন্তু পরে না ও আবার ফোঁস করে উঠবে, আর সেই পরবর্তীটা কিন্তু অনেক জোরে হবে। বোঝা গেল? এটাই হলো। সেই জন্য জ্বর সেরে গেলেও অ্যান্টিবায়োটিকের কোর্স সবসময় কমপ্লিট করতে হয়। কমপ্লিট করতে হয় মানে কমপ্লিট করা মানে পুরো নির্মূল করা। আর একটা জিনিস দেখবে, যে যখন অ্যান্টিবায়োটিক আমরা খাই না, তখন দেখবে আমরা দুর্বল হয়ে পড়ি। তার কারণ কি? তার কারণ হলো অ্যান্টিবায়োটিক যখন আমরা খাচ্ছি, তখন ভালো খারাপ সব ধরনের ব্যাকটেরিয়া কি মেরে বসে আছে শরীরে। আমাদের শরীরে তো প্রচুর উপকারী ব্যাকটেরিয়া রয়েছে, যারা মেনলি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে কাজ করে চলেছে। আর যেখান থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন B12, ভিটামিন K এগুলো তৈরি করতে আমরা পারি না, ওরা পারে, ওরা তৈরি করে দেয় পটি তৈরি করার সময়, মানে অপাচ্য খাবারটাকে ভেঙে পটিতে কনভার্ট করার সময় ওরা সব তৈরি করে ফেলে, আর আমরা ওগুলো কনজিউম করি, আর আমরা সেখান থেকে শক্তি পাই। আর যখন অ্যান্টিবায়োটিক খেলাম, সব গেল মরে, ব্যাস তুমি এমনি দুর্বল হয়ে গেলে। তাহলে এই দুর্বলতা কাটিয়ে উঠতে আরো কিছু টাইম লাগবে। মানে আরো খাবারের সঙ্গে যখন তুমি খাবে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, তখন ভালো ব্যাকটেরিয়া পেটের মধ্যে যাবে, তাদের বাসা বাঁধতে হবে, তাদের বংশ বিস্তার করতে হবে, আবার এসব তৈরি করা শুরু করতে হবে। 5, 7, 10 দিন টাইম লাগতে হবে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। বোঝা গেল ব্যাকগ্রাউন্ডে কেসটা কি হয়? অ্যান্টিবায়োটিক যেটা করে সেটা হলো গ্লাইকোসাইডিক বন্ডকে ব্রেক করে। বোঝা গেল?
আরো প্রচুর গল্প আছে, কিন্তু এইসব এইসব মানে সময়ে মানে নিটের পড়াতে এত গল্প করলে আহ, অস্থির হয়ে যাবে, মানে সিলেবাস শেষ হবে না, ঠিক আছে, সেই জন্য বেশি আর গল্প করা গেল না। তো এই গেল সেলুলারের গল্প।